দক্ষিণবঙ্গে যে দুর্যোগ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গেও দুর্যোগ এবং দক্ষিণবঙ্গে গতকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি, এবং এই বৃষ্টি চলতেই থাকবে। দুর্ভোগ সাধারণ মানুষের। আমরা একটু বীরভূম জেলার দিকে শুরুতেই নজর রাখি। বীরভূমে জলের তলায় সেতু, অতি ভারী বৃষ্টি আর তার জেরেই জলমগ্ন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, দেখুন বীরভূমের ছবি দেখছেন এই মুহূর্তের। বীরভূমে জলের তলায় সেতু, অতি ভারী বৃষ্টির জেরেই জলমগ্ন সেতু। রসা গাংপুর সড়কে সতীঘাটা ব্রিজ, সেই ব্রিজ জলের তলায়। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি সুপ্রতিম। যোগাযোগ তো বিচ্ছিন্নতা বলাই যায়, যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের কাকরতলা বীরভূমে, সেখানে গোটা সেতুই জলের তলায়। একদমই দেখো, বীরভূমের কাকরতলার এই যে রসা এলাকার এই যে সতীঘাটা ব্রিজ, সেখানে কিন্তু পুরোপুরি জলের তলায় রয়েছে সেতু, এবং তার জেরে কিন্তু যান চলাচলে যথেষ্ট অসুবিধা হচ্ছে। এবং প্রত্যেকটা যে যান চলাচল সেগুলো কিন্তু প্রশাসনের তরফ থেকে সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেটা জানানো হয়েছে যে যেহেতু জল এখনো রয়েছে, জল বইছে, এবং সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে সেতুর উপর দিয়ে গেলে কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এবং সে কারণেই কিন্তু প্রশাসনের তরফে, কাকরতলা থানার পুলিশের তরফে কিন্তু পুরোপুরি রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওকে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? এখন কতগুলো গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন রয়েছে, এবং 10 থেকে 15টি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার কারণে সেই 10 থেকে 15টি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এই কারণেই, কারণ এই সেতুর উপর দিয়েই কিন্তু তাদের যাতায়াত, এবং তাদেরকে এখন দূরপথে যাতায়াত করতে হচ্ছে ঝাড়খণ্ডের বেশ কিছু গ্রামের উপর দিয়ে। এবং তাতে কিন্তু প্রশাসন যেহেতু নজর রেখেছে, ওই সেতুর উপর দিয়ে এখন কাউকে পেরোতে দেওয়া হচ্ছে না। কারণ যদি কেউ সেতুর উপর দিয়ে বাইক বা সাইকেল জাতীয় জিনিস নিয়ে পেরোতে হয়, তাহলে কিন্তু জলের স্রোতে চলেই যেতে পারে। এমনকি জন্য কিন্তু ওই সেতুর উপর যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ওকে, আচ্ছা, বীরভূমের কাকরতলা ছবিটা তো আপনাদের দেখাচ্ছি, এর পাশাপাশি বীরভূমের আরো একটি জায়গার ছবি দেখাই। দেখুন বীরভূমের হেতমপুর, রাত ভর বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপত্তি, দুর্যোগ, দুর্ভোগ। বীরভূম দুবরাজপুরের হেতমপুর, সেখানে রাত ভর বৃষ্টি আর বৃষ্টিতেই সেই বিপত্তি। প্রবল বৃষ্টিতে শাল নদীর ভাসা ব্রিজে জল। জলের স্রোতে ব্রিজের দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত, রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত চলাচল। হেতমপুরের ছবি দেখছেন আপনারা। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু বীরভূম জেলার ছবি দেখাচ্ছি আপনাদের, সেখানে দুর্যোগ, দুর্ভোগ অব্যাহত। বীরভূমের হেতমপুর, সে হেতমপুরে যাতায়াত একেবারেই অব্যাহত। তার কারণ জলের তোড়ের ভাঙলো রাস্তা। বীরভূমের হেতমপুরে রাত ভর বৃষ্টিতে বিপত্তি, প্রবল বৃষ্টি আর সেই বৃষ্টিতেই শাল নদীর ওপর ভাসা ব্রিজ, সেখানে জল। জলের তোড়ে ব্রিজের দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত, রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত চলাচল। নাগারে বৃষ্টি, নাগারে বৃষ্টিতেই ডুবলো ভাসা ব্রিজ। টানা বৃষ্টিতে বেড়েছে শাল নদীর জল, জলে থই থই দুবরাজপুরের একাধিক এলাকা। জলের তলায় ব্রিজ, বন্ধ যান চলাচল। বীরভূমের দুবরাজপুর, কাকরতলা, হেতমপুর, দুবরাজপুর, এই সমস্ত জায়গায় জল জমে। শুধু তাই নয়, নাগারে বৃষ্টিতে ডুবলো ভাসা ব্রিজ। টানা বৃষ্টিতে বেড়েছে শাল নদীর জল, জলে থই থই দুবরাজপুরের একাধিক এলাকা, জলমগ্ন একাধিক এলাকা। দুর্যোগ, দুর্ভোগে সাধারণ মানুষ। জলের তলায় সেতু, বন্ধ যান চলাচল। আচ্ছা, বীরভূমের ছবিটা তো দেখালাম,
এবার চলুন বাঁকুড়ায় নিয়ে যাই আপনাদের, কারণ বাঁকুড়াতেও বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরেই জলের তলায় মানকানালি সেতু। নদীর দুপাশে জলমগ্ন 30 থেকে 40টি গ্রাম। ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন বাঁকুড়ার ছবি দেখছেন আপনারা, বাঁকুড়ার মানকানালি সেতু জলের তলায়। কি পরিস্থিতি, এখনো কি বৃষ্টি হচ্ছে জানবো। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, বৃষ্টি কি এখনো হচ্ছে? এখন কি পরিস্থিতি? এই যে সেতু জলের তলায়, কতগুলো গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য? একেবারে তুমি যেমন বলছো প্রিয়াঙ্কা, যে এখনো বৃষ্টি হচ্ছে, গতকাল দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টি কিন্তু এখনো বৃষ্টিপাত পড়েই যাচ্ছে এবং বাঁকুড়ার যে মানকানালি সেতু মন্তেশ্বরী নদীর উপর বাঁকুড়া 2 নম্বর ব্লকে সেই সেতু কিন্তু জলের তলায় চলে গিয়েছে। এই যে গ্রাম মানকানালি সেতু, সেখানে কিন্তু নির্ভর করে প্রায় 30 থেকে 40টি গ্রাম। মানকানালি, উপরাটি, বাগাবান, কাঁঠাবনি, করানপাড়া সহ এই গ্রামগুলির মানুষজন 20 থেকে 25 কিলোমিটার ঘুরে পথেই কিন্তু বাঁকুড়ায় আসতে হচ্ছে, কারণ বাঁকুড়া শহরের সঙ্গে যোগাযোগের মূল সেতুই হচ্ছে এই মানকানালি সেতু। কিন্তু এই মানকানালি সেতু প্রতি বছর বর্ষাতেই কিন্তু জলের তলায় চলে যায়, কারণ কিন্তু এই নিচু সেতুর কারণে বারবার ধরে স্থানীয় বাসিন্দারা বারবার ধরে অবরোধ করে যে এই সেতুকে উঁচু করা হোক, কিন্তু পরিকল্পনা হয় কিন্তু সেতু কিন্তু হাল পেরেনি। এবং সেই কারণে এই যে গ্রামের মানুষজনকে মানকানালি সেতুর পাশাপাশি যে প্রায় 30 থেকে 40 গ্রামের মানুষজনকে প্রতি বছর এই ভোগান্তিতে পড়তে হয় এই বৃষ্টি হলেই। তুমি যেমন জানো যে গত বিগত দিন থেকে এই বৃষ্টিপাত চলছে, এখনো কিন্তু এক নাগারে বৃষ্টিপাত চলে গেছে। স্থানীয় মানুষজন তারা চাইছেন যে অন্তত প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হোক, অন্তত প্রশাসনের তরফ থেকে ব্যারিয়ার দেওয়া হয়েছে যাতে এই সেতু বিপজ্জনকভাবে কেউ পারাপার করতে চেষ্টা না করে। কিন্তু এর পাশাপাশি যে সেতুকে উঁচু করে তৈরি করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু বহুবার নেওয়া হলেও বাস্তবে কিন্তু সেটা রূপায়ণ হয়নি। এবং স্থানীয় মানুষজন কিন্তু ক্ষোভের মধ্যে রয়েছে, তারা চাইছেন অবিলম্বে এই বর্ষা শেষ হলেই এই মানকানালি সেতুকে উঁচু করে তৈরি করা হোক। এবং এই যে সমস্যা প্রতি বছর বর্ষায় হয়, মানকানালির পাশাপাশি যে করঞ্জোড়া, গৃহজোড়, বৈশিষ্ট্য সহ 40টি গ্রামের মানুষজনকে এইভাবে সমস্যায় পড়তে হয়। বর্ষাকালে বৃষ্টি হলেই সেখানকার স্থানীয়দের এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়, বছরের পর বছর কোনো সুরাহা পাওয়া যায়নি। তাই তারা দাবি তুলছেন যে স্থায়ী একটি সেতু এবং যাতে তাদের এই দুর্ভোগ কেটে যায়। অবশ্যই নজর থাকবে প্রিয়ব্রত। মুহূর্তে একটা খাল হয়ে গেছিল, এখন যা পজিশন তাতে করে আশা করছি ওটা ভেঙে গেছে, আর পারাপার করা যাবে না কোনোভাবেই। কারণ সন্ধ্যাবেলাতে জল ছিল না একদমই, রাত্রে বৃষ্টির পরে পুরো জল বেড়ে গেছে। ওইদিকে অন্তত 8-10টা গ্রাম আছে, সেই গ্রাম থেকে কোনো রুগীকে বাঁকুড়ায় নিয়ে যেতে হলে আমাদের এই রাস্তাটাই মেন রাস্তা। এই রাস্তা যদি পারাপার বন্ধ হয়, ওই দিকে যেতে হলে 20-25 কিলোমিটার মতো আবার ঘুরে যেতে হবে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় নাগারে বৃষ্টি এবং সপ্তাহভর চলবে এই বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। বিভিন্ন জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। বিষ্ণুপুর, সেখানে বাজ পড়ে জখম 4 মহিলা। কাল সন্ধে বিষ্ণুপুরের বিভিন্ন এলাকায় বাজ, গুরুতর অবস্থায় বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি। মানে আমরা দু স্বামী স্ত্রী বসে রয়েছি, মা পিড়াতে বসে রয়েছে, দিয়ে তোমার বসতে বসতে পারে একটা চড়কা পড়লো, বুঝলে, সামনে হ্যাঁ বজ্রপাত পড়লো। বজ্রপাত পড়ার পরই মনে হয় একটা আগুন খাওয়া গুলো, বুঝতে পারছো, যে আমাদের স্বামী স্ত্রী মানে গিন্নি সাইড হয়ে গেছে, হ্যাঁ অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পরেই তোমার হসপিটালে গাড়ি করে আর ভর্তি করে। টানা বৃষ্টিতে জলমগ্ন কজওয়ে, ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ে জলস্তর বৃদ্ধি। ছবি দেখাই আপনাদের, দেখুন ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টিতে জলমগ্ন কজওয়ে, ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ে জলস্তর বেড়ে গিয়েছে। জলস্তর বিপদসীমা পার করায় বন্ধ যান চলাচল। যখন তখন বড়সড় বিপদ ঘটতে পারে, আর সেই কারণেই যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ঝুঁকি এড়ানোর নির্দেশ প্রশাসনের তরফে। কি পরিস্থিতি জানাবে, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, সকাল থেকে সেখানে কি আবহাওয়া এবং একই সঙ্গে কি পরিস্থিতি, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত বলে রাখবো যে গতকাল যেভাবে বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলেই মূলত বিভিন্ন যে নদীগুলো রয়েছে বা যে সমস্ত খালগুলি রয়েছে, সমস্ত জায়গায় জলস্তর পড়েছে। একদিকে যেমন সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়েছে, অপরদিকে কংসাবতী, ডুলুং সমস্ত নদীরই জলস্তর বাড়াতেই গতকাল থেকে যেভাবে টানা বৃষ্টি হয়েছে এবং সকাল থেকে মেঘলা আকাশ হয়েছে, আবার হয়তো বৃষ্টিপাত হতে পারে। যে কথা আবহাওয়া দপ্তর বলছে সেই অনুযায়ী গতকালও যেভাবে ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলেই কংসাবতী নদীর জলস্তর বাড়ে এবং এই যে ঢোলভাঙ্গা যে কজওয়ে, এই কজওয়ের উপর দিয়ে জল বইছে। এই ঢোলভাঙ্গা কজওয়ের উপর দিয়েই যাতায়াত করতে হতো মূলত ঝাড়গ্রামের সাথে যে বাঁকুড়ার যোগাযোগের যে ব্যবস্থা,
সেই ব্যবস্থার একমাত্র কজওয়ে এটা ছিল। নচেৎ ঘুরপথে প্রায় অনেকটা ঘুরপথে যেতে হয়। সেক্ষেত্রে এই কজওয়ের উপর দিয়ে জল বওয়াতে এই কজওয়ের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে প্রায় 30 থেকে 40টি গ্রাম, সেই গ্রামের যে যাতায়াত ব্যবস্থা তা বিচ্ছিন্ন হয়েছে। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সমস্ত যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর উপর যেমন নজরদারি বাড়ানো হয়েছে এবং নদীর পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেখানে নজরদারি বাড়ানো হয়েছে এবং এই কজওয়ের উপর দিয়ে যাতে মানুষ ঝুঁকির পারাপার না করে তার জন্য পুলিশ প্রশাসন সেখানে পুলিশ মোতায়েন করেছে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বিভিন্ন জায়গায় যে নদীর পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেখানে যদি জলস্তর বাড়ে সেই সমস্ত জায়গায় প্রতিকূলতা আগেই সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সেই জায়গা থেকে প্রশাসন যেমন মানুষকে সচেতন করছে ঠিক তেমনই আবার যে সমস্ত নদীগুলো ইতিমধ্যে এই জলস্তর বাড়তে শুরু করেছে সেই দিকেও নজর থাকছে প্রশাসনের। ওকে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখালাম, কিন্তু আজকের ওয়েদার কেমন থাকবে অনেকেই জানতে চান। আজ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি, 2 মেদিনীপুর বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টি, 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়াতে বৃষ্টি। আর কোন কোন জেলায় বৃষ্টি? ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টি এবং কোনো কোনো জেলায় ভারী বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। 2 মেদিনীপুর বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ 7 জেলাতে ভারী বৃষ্টি, 2 চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়াতে সেখানেও বৃষ্টি এবং কালও দক্ষিণে 4 জেলায় ভারী বৃষ্টি। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের কথা তো বললাম, পাশাপাশি নজর রাখতেই হচ্ছে উত্তরবঙ্গের দিকে। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি হবে। উত্তরের 5 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া। কাল উত্তরের সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। যদিও উত্তরবঙ্গে এখনো ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আজও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের 5 জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং পরে অর্থাৎ শুক্রবার এবং শনিবারেও মালদা, জলপাইগুড়ি সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে এবং বাকি জেলাতে, উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। মৌসুমী অক্ষরেখা যেমন শিফট করেছে, তেমনি একটি বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এর প্রভাবেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বাকি জেলাতেও কলকাতা সহ 7 জেলাতে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে, দফায় দফায় বৃষ্টি হতে পারে। আগামীকালও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। এখনো পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। বঙ্গের ছবি তো দেখলেন, আর এবার নজর রাখা যাক উত্তরাখণ্ড। সেখানেও নাগারে বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরাখণ্ড। রুদ্রপ্রয়াগে ফুঁসছে অলকানন্দা, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। থই থই তিলওয়াড়া, ডুবেছে রাস্তাঘাট, গাড়ি। হরিদ্বার, সেখানে ভাসছে ভগৎ সিং চক সহ একাধিক এলাকা। ছবি দেখাচ্ছি আপনাদের। অতি ভারী বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরেই উত্তরাখণ্ডে ভয়াবহ পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, দুর্যোগ দুর্ভোগে সেখানকার স্থানীয়রা। तो यहाँ पे देख सकते हैं किस प्रकार से সেখানে উদ্ধার কাজ যেমন হচ্ছে, পর্যটকরা রয়েছেন তাই তাদেরকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ রুদ্রপ্রয়াগে ফুঁসছে অলকানন্দা, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল।
নদীর আশেপাশে সেখানে কিন্তু কোনোভাবেই পর্যটকদের যেতে দেওয়া হচ্ছে না। ছবি দেখাচ্ছি আপনাদের, থই থই তিলওয়ারা, রাস্তাঘাট ডুবেছে, গাড়ি মিলন মেলা প্রাঙ্গণ, টেক্সটাইল এক্সপোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছেছেন। যে ছবি আপনারা দেখছেন, বস্ত্রশিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মিলন মেলা প্রাঙ্গণ, সেখানে শুভেন্দু অধিকারী। भारतीय सनातन संस्कृति का ये अद्भुत दृश्य शायद पश्चिम এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, जब भगवान श्री गणेश का उन्मुक्त भाव के साथ पूरे वैदिक परंपरा के साथ पूजन यहाँ मुख्यमंत्री के रूप में श्री शुभेंदु अधिकारी कर रहे हैं, ये निश्चित रूप से हमारे लिए बहुत ही गर्व की बात है। বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিলন মেলা প্রাঙ্গণে পৌঁছেছেন তিনি। এই মুহূর্তে ছবিটা জানার চেষ্টা করব। সুস্মিতা রয়েছে, প্রতিনিধি पूरे देश की সুস্মিতা। लगी हुई है। মিলন মেলায় টেক্সটাইল এক্সপো অর্থাৎ বস্ত্র মেলা উদ্বোধনে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সঙ্গে রয়েছেন রাজ্যের অন্যতম বস্ত্রমন্ত্রী দীপক বর্মন, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল সহ অন্যান্য রাজ্যের যারা সরকারি আধিকারিক রয়েছেন তারা। এবং এর পাশাপাশি একটু বলার চেষ্টা করি, আজকের এই অনুষ্ঠান অর্থাৎ কলকাতা মিলন মেলায় যে বস্ত্র বা কলকাতা কালচার এক্সপোর উদ্বোধন, টেক্সটাইল কনক্লেভের উদ্বোধন, এই টেক্সটাইল কনক্লেভে কারা কারা উপস্থিত রয়েছে? এই টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্র মেলা মূলত কলকাতার শাড়ি ডিলার অ্যাসোসিয়েশনের যারা কর্মী, যারা সদস্য তারা, এবং দক্ষিণ কলকাতার শাড়ি ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই বস্ত্র মেলা। এখানে তারা মূলত কলকাতার যারা বস্ত্র শিল্পের যারা এবং মার্কেটের সঙ্গে যুক্ত তারা যেমন উপস্থিত রয়েছে, এমনই উপস্থিত রয়েছে মন্ত্রী। সুস্মিতার সঙ্গে থাকো, তোমাকে তো স্পষ্ট শোনা যাচ্ছে না, তবে যে ছবি আমরা দেখাচ্ছি, বস্ত্রশিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী রয়েছেন মন্ত্রী দীপক বর্মন। पश्चिम बंगाल सरकार के एक और मंत्री श्री उमेश राय जी भी हमारे আমি আবারও কথা বলবো, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, যেমনটা বলছিলে তুমি, उमेश राय जी দেখো এই টেক্সটাইল কনক্লেভ বা বস্ত্র উপস্থিত রয়েছেন তারা মূলত কলকাতার বস্ত্র শিল্পের সঙ্গে যে সমস্ত ব্যবসায়ীরা যুক্ত তারা যেমন উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি রাজস্থান, আসাম, বিভিন্ন রাজ্য থেকে যারা হস্তশিল্পের মাধ্যমে তৈরি শাড়িকে কলকাতার বুকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উপস্থাপন শিল্পের সঙ্গে যারা যুক্ত, সেই সমস্ত ব্যবসায়ীর সঙ্গে যারা যুক্ত, সেই সমস্ত ব্যবসায়ীরা উপস্থিত রয়েছেন। এবং তার সঙ্গে অবশ্যই কলকাতা এবং হাত বস্ত্র হাত তৈরির কিভাবে আগামী দিনে সেই পদক্ষেপকে, সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে উদ্যোগী হবেন বা আলোচনার মাধ্যমে তার যে পন্থা সেই পন্থা তুলে ধরবেন। এবং তার পাশাপাশি কলকাতায় বস্ত্রশিল্পকে কিভাবে বা রাজ্যের বস্ত্রশিল্পের হাতকে কিভাবে সেটিকে বিশ্বের দরবারে উপস্থাপন করা যায় সে বিষয়েও আজ আলোচনা হতে পারে। অ্যাসোসিয়েশনের যে কনক্লেভ, সেই কনক্লেভ থেকে সেই আলোচনা উঠে আসতে পারে। সব মিলিয়ে বস্ত্রশিল্প এবং তাদের অ্যাসোসিয়েশন এবং বস্ত্রশিল্পী তারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পের মাধ্যমে, শাড়ির গুণের মাধ্যমে বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীকে তুলে ধরেন, রাজ্যকে রিপ্রেজেন্ট করেন, এই সমস্ত শিল্পী এবং ব্যবসায়ীদের কনক্লেভের উদ্বোধনে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। বর্মন, উমেশ রায়, মুখ্য সচিব মনোজ আগরওয়াল তারা উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা উপস্থিত রয়েছেন। এবং মুখ্যমন্ত্রীর হওয়ার পর শুভেন্দু অধিকারী একাধিক ব্যবসায়ী সমিতির সঙ্গে মিটিং করেছেন, বৈঠক করেছেন, যাতে কলকাতা শহরে বসে বা রাজ্যের বিভিন্ন হস্তশিল্পগুলিকে বিশ্বের দরবারে পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কিভাবে সেগুলিকে রিপ্রেজেন্ট করা যায় বা তুলে ধরা যায়, সেই সমস্ত বিষয়ে আজকের এই কনক্লেভ আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বস্ত্রশিল্পের ক্ষেত্রে কলকাতা যেমন এগিয়ে, ঠিক তেমনই পশ্চিমবঙ্গের একাধিক নিজস্ব বস্ত্র পরিকল্পনা রয়েছে বা নিজস্ব বস্ত্র শিল্প রয়েছে, যেগুলি বিশ্বের দরবারে বারবার বন্দিত হয়েছে। তার থেকে আরম্ভ করে হস্তশিল্প সূত্র কাজেই
কিন্তু এই মেলায় এই মুহূর্তে রয়েছে এবং দীপক বর্মন, মনোজ আগরওয়াল, শুভেন্দু অধিকারী তারা সকলে এই মুহূর্তে বস্ত্র মেলার যে মেলা রয়েছে এখানে বিভিন্ন একেবারে। যে বেশ সুস্মিতা, অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের বস্ত্র পোশাক শিল্পের আধুনিকীকরণ এবং তাঁতিদের কল্যাণে একাধিক বড় পদক্ষেপ নিচ্ছেন। এই মুহূর্তে কলকাতা মিলন মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। साउथ कलकत्ता साड़ी